স্বামী গিয়েছিলেন ছেলের অ্যাডমিশন করাতে। স্কুলের প্রিন্সিপাল বেরোলেন ডিভোর্স স্ত্রী। তারপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। জয়পুরের হালকা গোলাপি সকাল ছিল। বাতাসে ফেব্রুয়ারির ঠান্ডা আমেজ মিশেছিল এবং সূর্যের প্রথম কিরণ শহরের পুরনো হাভেলি ও চওড়া রাস্তাগুলোর ওপর ছড়িয়ে পড়ছিল। সেই সকালে এক ভদ্রলোক তার ছোট্ট ছেলের হাত ধরে জয়পুরের সবচেয়ে নামী স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিলেন। সেই ব্যক্তির নাম ছিল রাহুল চক্রবর্তী। তার মুখে হালকা সংকোচ বা ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু চোখে ছিল আশার আলো। তার সাথে দাঁড়িয়েছিল তার ৬ বছরের ছেলে অর্ণব, যে নিষ্পাপ চোখে স্কুলের বিশাল গেটের দিকে তাকিয়েছিল। গেটের ওপরে বড় অক্ষরে লেখা ছিল সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, জয়পুর। এই স্কুলটি শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কুল বলে গণ্য হতো। এখানে অ্যাডমিশন পাওয়া সবার সাধ্যের কথা ছিল না। রাহুল বিগত ২ মাস ধরে ক্রমাগত চেষ্টা করছিলেন যেন তার ছেলে এখানে অ্যাডমিশন পেয়ে যায়। আজ অবশেষে সেই দিনটি চলেই এলো যখন ইন্টারভিউ হওয়ার কথা ছিল। অর্ণব আলতো করে তার বাবার হাত শক্ত করে ধরে নিল এবং নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করল, পাপা, এই স্কুলটা এত বড় কেন? রাহুল হালকা হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, কারণ এখান থেকে পড়াশোনা করে বাচ্চারা বড় মানুষ হয়। অর্ণবের চোখে এক অদ্ভুত চকচকে ভাব চলে এলো, কিন্তু রাহুলের মনে এক অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল। এই ভয়টা শুধু ইন্টারভিউয়ের ছিল না, এই ভয়টা ছিল তার অতীতের। এমন এক অতীত যা তিনি বিগত ৭ বছর ধরে ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। দুজনে আস্তে আস্তে স্কুলের ভেতরে চলে গেলেন। ভেতরে সবুজ বাগান ছিল, বাচ্চারা খেলা করছিল, কোথাও হাসির শব্দ আসছিল, তো কোথাও শিক্ষিকারা বাচ্চাদের ক্লাসে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই সব কিছুর মাঝে রাহুলের মন অন্য কোথাও ছিল। রিসেপশনে বসা মহিলাটি হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বলুন। রাহুল কিছুটা ইতস্তত করে বললেন, হ্যাঁ, আমার ছেলে অর্ণবের অ্যাডমিশন ইন্টারভিউ আছে প্রিন্সিপাল ম্যামের সাথে। মহিলাটি কম্পিউটারে নাম দেখলেন এবং তারপর বললেন, হ্যাঁ, অর্ণব চক্রবর্তী, আপনাকে ৩ তলায় যেতে হবে। প্রিন্সিপাল ম্যাম নিজে ইন্টারভিউ নেবেন। রাহুল ধন্যবাদ জানালেন এবং অর্ণবের হাত ধরে লিফটের দিকে এগিয়ে গেলেন। লিফটের দরজা বন্ধ হলো এবং লিফটটি উপরে উঠতে শুরু করতেই রাহুলের বুকও দুরুদুরু করে কাঁপতে লাগল। তিনি বুঝতে পারছিলেন না যে হঠাৎ কেন তার এত অস্থিরতা অনুভব হচ্ছে। ৩ তলায় লিফটটি থেমে গেল, দরজা খুলল এবং সামনে এক দীর্ঘ করিডর দেখা গেল। দেওয়ালে বাচ্চাদের রঙিন সব ছবি টাঙানো ছিল। রাহুল আস্তে আস্তে হেঁটে সেই দরজার সামনে পৌঁছলেন, যার বাইরে একটি নেম প্লেট লাগানো ছিল। তিনি যেই সেই নেম প্লেটটি পড়লেন, তার পা হঠাৎ সেখানেই থমকে গেল। তার শ্বাস যেন আটকে গেল। নেম প্লেটে লেখা ছিল প্রিন্সিপাল প্রিয়া সেন। রাহুলের হাত থেকে প্রায় অর্ণবের হাতটা ছুটে যাচ্ছিল। পলকের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ প্রিয়া সেন কোনো অপরিচিতা ছিলেন না। তিনি ছিলেন তার ডিভোর্সি স্ত্রী, সেই প্রিয়া যার সাথে তিনি ৭ বছর আগে বিয়ে করেছিলেন এবং তারপর তার সাথেই ৭ বছর আগে তার সম্পর্কটা ভেঙেও গিয়েছিল। সেই ডিভোর্স শুধু ২ মানুষকে আলাদা করেনি, তা ২টি জীবনকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। রাহুলের চোখের সামনে হঠাৎ ৭ বছর আগের স্মৃতিগুলো ভেসে উঠতে লাগল। সেই বৃষ্টির রাত, বাড়ির ভেতরে প্রতিধ্বনিত হওয়া ঝগড়ার আওয়াজ এবং প্রিয়ার সেই শেষ কথাটি যা আজও তার কানে বাজে, রাহুল, আজকের পর আমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাও। সেই রাতের পর দুজনের পথ আলাদা হয়ে গিয়েছিল। ৭ বছর ধরে তারা একে অপরের মুখ পর্যন্ত দেখেননি, কিন্তু আজ ভাগ্য তাদের আবার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছিল। অর্ণব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, পাপা, কি হয়েছে? রাহুল যেন হঠাৎ বর্তমানে ফিরে এলেন। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, কিছু না বাবা, চলো ভেতরে যাই। কিন্তু তার মনে ততক্ষণে ঝড় উঠে গিয়েছিল। তিনি কি সত্যিই ভেতরে গিয়ে প্রিয়ার মুখোমুখি হতে পারবেন? ৭ বছর পর কি তিনি আবার তার সাথে কথা বলতে পারবেন? ঠিক তখনই ভেতর থেকে আওয়াজ এলো, কামেন। রাহুলের পা নিজে থেকেই দরজার দিকে এগিয়ে গেল। তিনি আস্তে করে দরজা খুললেন এবং ভেতরে ঢুকতেই তার নজর সামনে বসা মহিলার ওপর পড়ল। ঘরের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থমকে গেল। প্রিয়া সেন নিজের চেয়ারে বসেছিলেন। তার হাতে একটি ফাইল ছিল, কিন্তু রাহুলকে দেখা মাত্রই তার হাত শূন্যে থমকে গেল। দুজনের চোখাচোখি হল এবং ৭ বছরের দূরত্ব এক পলকে তাদের মাঝে এসে দাঁড়িয়ে গেল। প্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছিল। তার চোখে সেই একই তেজ ছিল, তবে মুখে জীবনের ক্লান্তিও স্পষ্টভাবে ধরা পড়ছিল। রাহুল শুকনো ঠোঁটে আলতো করে বললেন,
প্রিয়া। প্রিয়া কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে তিনি বললেন, মিস্টার চক্রবর্তী, প্লিজ বসুন। তিনি ইচ্ছে করেই তার নাম নিলেন না, যেন তাদের মধ্যে কখনো কোনো সম্পর্কই ছিল না। রাহুল চুপচাপ চেয়ারে বসে পড়লেন। অর্ণব তার পাশে দাঁড়িয়েছিল। তখনই প্রিয়ার নজর অর্ণবের ওপর পড়ল। তিনি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে হঠাৎ এক অদ্ভুত ভাব ফুটে উঠল। এটি আপনার ছেলে? তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন। রাহুল মাথা নাড়লেন। হ্যাঁ, অর্ণব। অর্ণব হেসে বলল, হ্যালো ম্যাম। প্রিয়াও হালকা হাসলেন, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। কারণ একটা সময় ছিল যখন তিনিও মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন কখনো সত্যি হয়নি। ঘরে আবার নীরবতা নেমে এলো। রাহুলের নজর দেওয়ালে টাঙানো একটি ছবির দিকে গেল। সেই ছবিতে প্রিয়া কোনো এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন এবং নিচে লেখা ছিল বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড 2024। রাহুলের মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। যে মেয়েটিকে তিনি একসময় কলেজে ভালোবাসতেন, সে আজ এই শহরের সবচেয়ে বড় স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছে। প্রিয়া ফাইলটি খুললেন এবং আনুষ্ঠানিক কণ্ঠে বললেন, তাহলে অর্ণবের অ্যাডমিশন ইন্টারভিউ। তিনি অর্ণবকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। অর্ণব বুদ্ধিমান ছেলে ছিল। সে সব প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিল। কিছুক্ষণ পর প্রিয়া ফাইলটি বন্ধ করে বললেন, অর্ণব খুব ভালো ছেলে, ও অ্যাডমিশন পেয়ে যাবে। রাহুল স্বস্তির শ্বাস ফেললেন, থ্যাংক ইউ। কিন্তু তখনই প্রিয়া পরবর্তী প্রশ্নটি করলেন, যা ঘরের বাতাসকে হঠাৎ ভারী করে তুলল। অর্ণবের মা কেন আসেননি? রাহুলের মুখটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, উনি আর এই পৃথিবীতে নেই। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে রাহুল এখন একজন একক বাবা হয়ে জীবন কাটাচ্ছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তার নজর আবার অর্ণবের মুখের ওপর পড়ল, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। কারণ অর্ণবের চোখ দুটো একেবারে তার নিজের চোখের মতো ছিল। সেই মুহূর্তে তার মনে একটি প্রশ্ন জাগল, এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এই শিশুর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা 7 বছর পুরনো গল্পটাকে পুরোপুরি বদলে দিতে পারে? প্রিয়ার দৃষ্টি তখনও অর্ণবের মুখের ওপরই আটকে ছিল। ঘরের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাইরে স্কুলের করিডোরে বাচ্চাদের আওয়াজ আসছিল, কিন্তু সেই ঘরের ভেতরে যেন সময় থমকে গিয়েছিল। প্রিয়া নিজেকে সামলে নিয়ে আস্তে করে ফাইলটি বন্ধ করলেন এবং চেয়ারের হেলান দেওয়ার জায়গায় পিঠ টিকিয়ে দিলেন। কিন্তু তার মনে হঠাৎ অনেক প্রশ্ন জাগতে শুরু করল। 7 বছর আগে যখন তিনি রাহুলকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলেন, তখন তিনি ভাবতেও পারেননি যে একদিন সে এভাবে হঠাৎ তার সামনে এসে দাঁড়াবে, তাও আবার নিজের সন্তানের সাথে। তিনি আরও একবার অর্ণবকে গভীরভাবে লক্ষ্য করলেন। শিশুটির নিষ্পাপ চোখে এক অদ্ভুত চেনা ভাব ফুটে উঠছিল। প্রিয়ার সঙ্গে সঙ্গে নিজের মনকে বোঝালেন যে এটি কেবলই একটি ভ্রম, কিন্তু তার মন তা মানতে প্রস্তুত ছিল না। রাহুল চুপচাপ বসেছিলেন। তিনি জানতেন যে এই সাক্ষাৎ সহজ হবে না। 7 বছর আগে যে কথাগুলো অসমাপ্ত রয়ে গিয়েছিল, যে কষ্ট মনের কোনো এক কোণে চাপা পড়েছিল, সে সব কিছু আজ আবার সামনে আসতে চলেছে। প্রিয়া অবশেষে নীরবতা ভাঙলেন। তার কণ্ঠস্বর এখন আগের চেয়ে কিছুটা নরম ছিল। আপনি জয়পুরে কতদিন ধরে থাকছেন? রাহুল আস্তে করে উত্তর দিলেন, প্রায় 4 বছর ধরে। প্রিয়া হালকা মাথা নাড়লেন। তিনি অবাক হচ্ছিলেন যে এতগুলো বছর ধরে সে একই শহরে ছিল, অথচ তিনি কখনো জানতেও পারলেন না। তিনি পরবর্তী প্রশ্নটি করলেন, অর্ণবের মা কবে? তিনি পুরো প্রশ্নটি শেষ করতে পারলেন না। রাহুল একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একটি পুরনো কষ্ট ভেসে উঠল। 3 বছর আগে একটি দুর্ঘটনায়। এ কথা শুনে প্রিয়া কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে গেলেন। তার মনে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা তৈরি হল। যে মানুষটিকে তিনি একসময় ঘৃণা করতেন, আজ সেই মানুষটি একা নিজের সন্তানকে বড় করে তুলছেন। তিনি মৃদুস্বরে বললেন, আমি জানতাম না। রাহুল কিছুটা তিক্ততার হাসি হাসলেন। জানবেন কি করে? আমরা তো 7 বছর আগেই একে অপরের জীবন থেকে চলে গিয়েছিলাম। এ কথা শুনতেই ঘরে আবার সেই ভারী নীরবতা নেমে এলো।
দুজনের মনেই পুরনো স্মৃতিগুলো ভিড় করতে লাগল। কলেজের দিনগুলো, প্রথম দেখা হওয়া, ভালোবাসা, বিয়ে এবং তারপর সেই ভয়াবহ রাত যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। প্রিয়া তাড়াতাড়ি নিজের দৃষ্টি ফাইলের ওপর রাখলেন, যেন তিনি সেই স্মৃতিগুলো থেকে বাঁচতে চান। কিন্তু ঠিক তখনই অর্ণবের গলা শোনা গেল, পাপা, আমার জল পিপাসা পেয়েছে। রাহুল সঙ্গে সঙ্গে বললেন, 1 মিনিট বাবা। প্রিয়া ইন্টারকম তুলে অ্যাটেন্ডেন্টকে জল নিয়ে আসতে বললেন। কিছুক্ষণের মধ্যেই জল চলে এলো। অর্ণব জল খেতে লাগল। প্রিয়ার দৃষ্টি আবার ওর ওপরই আটকে গেল। তিনি যত ওর দিকে তাকাচ্ছিলেন, তার মনের অস্থিরতা তত বাড়ছিল। অবশেষে তিনি নিজেকে একটি প্রশ্ন করলেন, আসলে এই শিশুটির মধ্যে এমন কি আছে যা তাকে এত ব্যাকুল করে তুলছে? তখনই হঠাৎ তার মাথায় একটি পুরনো স্মৃতি বিদ্যুতের মতো খেলে গেল। 7 বছর আগের সেই শেষ রাত, সেই ঝগড়া, সেই অভিযোগ, সেই কাগজগুলো যার ওপর তিনি রাগের মাথায় ডিভোর্সের সই করে দিয়েছিলেন। কিন্তু সেই রাতের পর তার জীবনে যা ঘটেছিল সে কথা তিনি কখনো কাউকে বলেননি। প্রিয়ার মুখের রং আস্তে আস্তে বদলাতে শুরু করল। রাহুল এটি লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? প্রিয়া সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। তিনি ফাইলটি তুললেন এবং আনুষ্ঠানিক সুরে বললেন, অর্ণবের অ্যাডমিশন হয়ে যাবে, আপনি কাল অফিসে ফি জমা দিয়ে দেবেন। রাহুল মাথা নাড়লেন, ধন্যবাদ। তিনি উঠতে যাচ্ছিলেন, কিন্তু তখনই প্রিয়া হঠাৎ বললেন, 1 মিনিট। রাহুল থেমে গেলেন। প্রিয়ার চোখ এখন সরাসরি তার চোখের দিকে নিবদ্ধ ছিল। তার কণ্ঠে হালকা কম্পন ছিল। রাহুল, আমি কি অর্ণবের সাথে কিছুক্ষণ একা কথা বলতে পারি? এ কথা শুনে রাহুল কিছুক্ষণের জন্য চমকে উঠলেন। একা? প্রিয়া মাথা নাড়লেন, হ্যাঁ, মাত্র 2 মিনিট। রাহুল অর্ণবের দিকে তাকালেন। শিশুটি নিষ্পাপ চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। কিছুক্ষণ ভেবে রাহুল বললেন, ঠিক আছে। তিনি চেয়ার থেকে উঠে বাইরে চলে গেলেন। এখন ঘরে শুধু প্রিয়া এবং অর্ণব ছিল। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে নীরবতা রইল। তারপর প্রিয়া আস্তে করে নিজের চেয়ার থেকে উঠলেন এবং অর্ণবের সামনে এসে বসলেন। তিনি খুব মনোযোগ দিয়ে শিশুটির মুখ লক্ষ্য করলেন। তার হৃদস্পন্দন দ্রুততর হচ্ছিল। তিনি খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, অর্ণব, তোমার বয়স কত? 6 বছর। প্রিয়ার হাত হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তিনি পরবর্তী প্রশ্নটি করলেন, তোমার জন্ম কবে হয়েছিল? অর্ণব নিষ্পাপভাবে উত্তর দিল, পাপা বলেন আমি 15ই আগস্ট জন্মেছিলাম। এ কথা শুনতেই প্রিয়ার মুখের রং উবে গেল। তার চোখের সামনে যেন সবকিছু দুলতে লাগল। কারণ 7 বছর আগে ডিভোর্সের কয়েক সপ্তাহ পর তিনি জানতে পেরেছিলেন যে তিনি মা হতে চলেছেন। কিন্তু সেই সময় তার রাগ, তার অহংকার এবং ভেঙে যাওয়া সম্পর্কের তিক্ততা এতটাই বেশি ছিল যে তিনি সেই সত্যটিকে চিরকালের জন্য নিজের মনে দাফন করে দিয়েছিলেন। তিনি কাউকে বলেননি, কাউকেই না, এমনকি রাহুলকেও না। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই শিশুটি তার পুরো পৃথিবীকে এক রাশ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছিল। তখনই দরজা খুলল এবং রাহুল ভেতরে এলেন। তিনি দেখলেন প্রিয়ার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্রিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার চোখে জল চিকচিক করছিল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, রাহুল, আমার তোমাকে একটা খুব জরুরি কথা জিজ্ঞেস করার আছে। যদি অর্ণবের মা 3 বছর আগে মারা গিয়ে থাকেন, তবে এই শিশুর মা আসলে কে ছিলেন? ঘরের ভেতরে যেন বাতাসও থমকে গিয়েছিল। প্রিয়ার কথাগুলো তখনও ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। যদি অর্ণবের মা 3 বছর আগে মারা গিয়ে থাকেন, তবে এই শিশুর মা আসলে কে ছিলেন? রাহুল কয়েক সেকেন্ড একদম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মুখে দ্বিধাদ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে উঠছিল। তিনি বুঝতেই পারছিলেন না যে প্রিয়া কেন এমন প্রশ্ন করছেন। তিনি আস্তে করে বললেন, তুমি এই প্রশ্ন কেন করছো প্রিয়া? প্রিয়ার চোখে এখন অস্থিরতা পরিষ্কার ধরা পড়ছিল। তার ভেতরে বহু বছর ধরে চেপে রাখা একটি সত্য যেন বাইরে আসার জন্য ছটপট করছিল। কিন্তু তিনি তখনও নিজেকে নিয়ন্ত্রণ করছিলেন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমনিই জিজ্ঞেস করছি। রাহুল হালকা ভ্রুকুটি করলেন। তিনি বুঝতে পারছিলেন যে ব্যাপারটা এতটা সাধারণ নয়, কিন্তু তিনি আর বেশি জোর দিলেন না। তিনি অর্ণবের হাত ধরলেন এবং বললেন, চলো বাবা। দুজনে দরজার দিকে এগোতে লাগলেন। কিন্তু তখনই প্রিয়া আবার ডাকলেন, রাহুল, থামো। তার কণ্ঠ এবার আগের চেয়েও বেশি ভারী ছিল। রাহুল পেছন ফিরে তাকালেন। প্রিয়া এখন নিজের চেয়ারের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখে এক অদ্ভুত ঝড় খেলা করছিল। কয়েক সেকেন্ড তিনি কিছুই বলতে পারলেন না। তারপর অবশেষে তার ঠোঁট নড়ল।
আমি তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাই। রাহুল এবার সত্যি বিরক্ত ও চিন্তিত হয়ে পড়লেন। কোন সত্যিটা? প্রিয়া আস্তে আস্তে পা বাড়িয়ে বললেন, অর্ণবের মা কে ছিলেন? রাহুল একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেন তিনি কোনো পুরনো ক্ষত আবার নতুন করে উস্কে দিতে যাচ্ছেন। তিনি ছিলেন মিতা। এ কথা শুনতে প্রিয়ার বুক ধক করে উঠল। মিতা? রাহুল মাথা নাড়লেন। হ্যাঁ, মিতা। আমার বিয়ের ৩ বছর পর তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি জয়পুরেরই একটি হাসপাতালে নার্স ছিলেন। খুব সাধারণ, খুব শান্ত একটি মেয়ে। প্রিয়া চুপচাপ শুনতে লাগলেন। রাহুলের কণ্ঠে এখন এক অদ্ভুত কষ্ট ছিল। আমার জীবন তখন সম্পূর্ণ খালি হয়ে গিয়েছিল। ডিভোর্সের পর সবকিছু শেষ মনে হচ্ছিল। মিতাই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়ার মনে একটি হালকা আঘাত লাগল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। রাহুল আগে বলে চললেন, আমরা বিয়ে করেছিলাম ২ বছর পর অর্ণব জন্মায় এবং তারপর ৩ বছর আগে সেই দুর্ঘটনাটি ঘটে। তার কণ্ঠস্বর হঠাৎ নিচু হয়ে গেল। সেদিন যদি আমি ৫ মিনিট আগে পৌঁছতে পারতাম, তবে হয়তো মিতা আজ বেঁচে থাকত। ঘরে এক ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। প্রিয়া আস্তে করে চেয়ারটি ধরে ফেললেন। তার মনে যে সন্দেহ দানা বেঁধেছিল তা হঠাৎ দুর্বল হতে শুরু করল। হয়তো সত্যি এসব কিছু কেবলই এক কাকতালীয় ব্যাপার ছিল। কিন্তু ঠিক তখনই তার নজর আবার অর্ণবের মুখের ওপর পড়ল। সেই চোখ, সেই নিষ্পাপতা, সেই মুখের গড়ন। তার মন আবার ব্যাকুল হয়ে উঠল। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্ণবের জন্ম কি জয়পুরে হয়েছিল? রাহুল বললেন, না, আজমেরে। তখন আমার পোস্টিং ওখানেই ছিল। প্রিয়ার মনে যেন আরেকটি ধাক্কা লাগল। কারণ ৭ বছর আগে যখন ডিভোর্স হয়েছিল, তার কয়েক সপ্তাহ পর তিনিও জয়পুর ছেড়ে কিছু মাসের জন্য আজমেরে চলে গিয়েছিলেন। সেই সময় তার জীবন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি কারো সাথে দেখাও করতে চাননি। তখনই তার মাথায় আরেকটি স্মৃতি উজ্জ্বল হয়ে উঠল। সেই দিনটি যখন ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি মা হতে চলেছেন। সেই খবরটি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি রাহুলকে জানাতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই তার মনে পড়েছিল সেই ভয়াবহ ঝগড়া, সেই সব অভিযোগ, সেই তিক্ত শব্দগুলো যা তারা একে অপরকে বলেছিল। তার রাগ এবং তার আহত অহংকার তার ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সত্য তিনি কখনো কাউকে বলবেন না। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। প্রিয়ার চোখ জলে ভরে উঠতে লাগল। রাহুল তাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্রিয়া আস্তে করে মাথা তুললেন। তার চোখে এখন এক গভীর যন্ত্রণা ছিল। তিনি কাঁপানো গলায় বললেন, রাহুল, যদি আমি তোমাকে বলি যে ৭ বছর আগে যখন আমাদের ডিভোর্স হয়েছিল, তখন আমি... তার গলা হঠাৎ আটকে গেল। তিনি কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলেন না। তারপর অবশেষে তার ঠোঁট থেকে সেই শব্দগুলো বেরোল যা পুরো গল্পটাই বদলে দিতে চলেছিল। আমি সেই সময় তোমার সন্তানের মা হতে চলেছিলাম। এই কথা শুনতেই রাহুল যেন পাথরের মতো হয়ে গেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। ঘরে আবার সেই গভীর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলতে পারল না। তারপর রাহুলের গলা শোনা গেল। তার কথায় অবিশ্বাস স্পষ্ট ছিল। তুমি আমাকে এ কথা কখনো কেন বলনি? প্রিয়ার চোখ থেকে জল ঝরতে লাগল। কারণ সেই সময় আমার ভেতরে শুধু রাগ আর অহংকার ছিল। তিনি নিচু গলায় বললেন, আমার মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছ। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার জীবন নিজের মতো করে কাটাব। রাহুল তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার মন যেন এই সত্যটি কোনোভাবেই গ্রহণ করতে পারছিল না। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে সেই শিশুটির কি হলো? এই প্রশ্ন শুনতেই প্রিয়ার চোখ আরও অশ্রু সজল হয়ে উঠল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, সে পৃথিবীতে আসার আগেই... তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। ঘরের মধ্যে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিয়ার মনে আরেকটি ভয় জেগে উঠল। তিনি আস্তে করে অর্ণবের দিকে তাকালেন। তার মনে আবার সেই একই প্রশ্ন জাগল। যদি তার সন্তান পৃথিবীতে নাই এসে থাকে, তবে কেন এই অদ্ভুত অনুভূতি হচ্ছে যে অর্ণব তার সাথে কোনো গভীর সম্পর্কে যুক্ত? এবং হয়তো এই প্রশ্নের উত্তর এখনও সামনে আসা বাকি ছিল। ঘরের ভেতর এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল।
প্রিয়ার চোখ থেকে অনবরত জল পড়ছিল, আর রাহুল তখনও ওখানেই দাঁড়িয়েছিলেন, যেন তার পায়ে কোনো শক্তিই নেই। তার মাথায় কেবল একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, আমি সেই সময় তোমার সন্তানের মা হতে চলেছিলাম। এই সত্যটি এতটাই বড় ছিল যে তিনি তা তৎক্ষণাৎ মেনে নিতে পারছিলেন না। 7 বছর আগে যখন তাদের সম্পর্ক ভেঙেছিল, সেই রাতে রাগের মাথায় বলা কথাগুলো আজ আবার তার কানে বাজছিল। তার মনে পড়ছিল যে তিনি কতবার প্রিয়াকে জিজ্ঞেস করেছিলেন কেন সে হঠাৎ তাকে এত ঘৃণা করতে শুরু করল। কিন্তু সেই রাতের পর প্রিয়া কখনো কোনো উত্তর দেননি, এবং আজ 7 বছর পর তিনি জানতে পারছেন যে সেই সময় সে তার সন্তানের মা হতে চলেছিল। রাহুল আস্তে করে চেয়ারটি ধরে বসে পড়লেন। তার মুখে এক গভীর অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি নিচু গলায় বললেন, যদি তুমি সেই সময় আমাকে এ কথা বলতে, তবে হয়তো সবকিছু অন্যরকম হতো। প্রিয়া মাথা নিচু করে নিলেন। তার মনেও সেই একই অনুশোচনা ছিল যা এখন রাহুলের চোখে দেখা যাচ্ছিল। তিনি চোখের জল মুছে বললেন, আমি জানি, কিন্তু সেই সময় আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছ। রাহুল তৎক্ষণাৎ মাথা তুললেন। আমি তোমাকে কখনো ধোঁকা দিইনি প্রিয়া। তার কণ্ঠে কষ্ট স্পষ্ট ছিল। সেদিন রাতে যা ঘটেছিল তা কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকালেন। ভুল বোঝাবুঝি? রাহুল দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এখন সেই সত্যটি প্রকাশ করতে যাচ্ছিলেন যা তিনি 7 বছর ধরে নিজের ভেতরে চেপে রেখেছিলেন। যে মেয়েটিকে তুমি সেদিন রাতে আমার সাথে দেখেছিলে, সে আমার বোন ছিল। সে হঠাৎ জয়পুরে এসেছিল এবং ভীষণ বিপদে ছিল। আমি শুধু তাকে হোটেলে ছেড়ে আসতে গিয়েছিলাম। প্রিয়া একথা শুনতেই যেন পাথর হয়ে গেলেন। তার মাথায় সেই রাতের পুরো দৃশ্যটি ভেসে উঠল। সেই হোটেল, সেই মেয়েটি, সেই সন্দেহ যা তার মনে বিষ পুড়ে দিয়েছিল। তিনি কাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি সত্যি বলছ? রাহুলের চোখে এখন হালকা রাগও ছিল এবং গভীর কষ্ট। যদি আমি মিথ্যে বলতাম, তবে আজ এ কথা কেন বলতাম? ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। প্রিয়ার মনে অনুশোচনার ঝড় উঠে গিয়েছিল। তিনি আস্তে করে বললেন, আমি সত্য না জেনেই সবকিছু শেষ করে দিলাম। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। কিন্তু ঠিক তখনই অর্ণবের নিষ্পাপ কণ্ঠস্বর সেই ভারী পরিবেশকে কিছুটা হালকা করে দিল। পাপা, আমরা বাড়ি কবে যাব? রাহুল ওর দিকে তাকালেন এবং একটু হাসার চেষ্টা করলেন। এই তো বাবা, এখনই যাব। কিন্তু সেই মুহূর্তে প্রিয়া আবার অর্ণবের দিকে তাকালেন। তার মনে এখনও সেই একই অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন এই শিশুটির সাথে তার কোনো গভীর সম্পর্ক রয়েছে। তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্ণব, তোমার কি ছবি আঁকতে ভালো লাগে? অর্ণবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুব ভালো লাগে। প্রিয়ার শ্বাস যেন হঠাৎ আটকে গেল, কারণ ছোটবেলায় তিনিও ঠিক এভাবেই উত্তর দিতেন। তিনি আরেকটি প্রশ্ন করলেন, তোমার বৃষ্টি ভালো লাগে নাকি রোদ? অর্ণব হাসল। বৃষ্টি, কারণ বৃষ্টি হলে মাটির সুন্দর গন্ধ পাওয়া যায়। প্রিয়ার হাত হালকা কেঁপে উঠল। এটি ঠিক সেই উত্তর ছিল যা তিনি ছোটবেলায় দিতেন। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আচ্ছা তুমি এসো, কাল থেকে তোমার নতুন স্কুল জীবন শুরু হবে। রাহুল মাথা নাড়লেন এবং অর্ণবের হাত ধরে বাইরে চলে গেলেন। দরজা বন্ধ হতেই প্রিয়া নিজের চেয়ারে বসে পড়লেন। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। তার মনে একটিই প্রশ্ন বারবার জাগছিল, আসলে কেন তার মনে হচ্ছে যে এই শিশুটির সাথে তার কোনো সম্পর্ক আছে? ঠিক তখনই তার মাথায় হঠাৎ একটি পুরনো স্মৃতি ভেসে উঠল। 7 বছর আগে যখন তিনি আজমেরে ছিলেন এবং ডাক্তার তাকে বলেছিলেন যে তার সন্তান পৃথিবীতে আসার আগেই মারা গেছে, কিন্তু সেই সময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ডাক্তারের কথার উপর কোনো প্রশ্নই করেননি। তিনি কেবল সেই কষ্ট মেনে নিয়েছিলেন। কিন্তু আজ এত বছর পর তার মনে হঠাৎ একটি সন্দেহ তৈরি হলো, সত্যিই কি তার সন্তান মারা গিয়েছিল, নাকি তার কাছ থেকে কোনো বড় সত্য লুকিয়ে রাখা হয়েছিল?
প্রিয়ার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে নিজের ফোন তুলে একটি পুরনো নম্বর ডায়াল করলেন। ফোনের ওপারে সেই ডাক্তারই ছিলেন যিনি 7 বছর আগে তার চিকিৎসা করেছিলেন। কয়েক সেকেন্ড পর কলটি রিসিভ হলো। প্রিয়া কাঁপানো গলায় বললেন, ডাক্তার বসু, আমি আপনার কাছ থেকে 7 বছর পুরনো একটি সত্য জানতে চাই। সেদিন আমার সন্তানের সাথে সত্যি কি ঘটেছিল? ফোন কানে ধরে থাকা প্রিয়ার আঙুলগুলো হালকা কাঁপছিল। বুক এতটাই জোরে কাঁপছিল যেন মনে হচ্ছিল তা বুক ফেটে বাইরে চলে আসবে। ওপারে কয়েক সেকেন্ড শুধু ফোনের হালকা আওয়াজ শোনা গেল। তারপর একজন বয়স্ক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে বলছেন? প্রিয়া আস্তে করে বললেন, ডাক্তার বসু, আমি প্রিয়া বলছি, প্রিয়া সেন। কিছুক্ষণের জন্য ফোনের ওপারেও নীরবতা নেমে এলো, যেন ডাক্তার বসু হঠাৎ 7 বছর পুরনো কোনো কথা মনে পড়ে গেল। তারপর তিনি নিচু গলায় বললেন, প্রিয়া, এত বছর পর? প্রিয়ার শ্বাস ভারী হয়ে আসছিল। ডাক্তার, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই এবং আমি সত্যিটা জানতে চাই। ডাক্তার বসু বুঝতে পারলেন যে বিষয়টি গুরুতর। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? প্রিয়ার চোখে জল চলে এলো। 7 বছর আগে যখন আমি আজমেরে আপনার হাসপাতালে ভর্তি ছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে আমার সন্তান পৃথিবীতে আসার আগেই মারা গেছে। সেটা কি সত্যি ছিল? ফোনের ওপারে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড, তারপর 10 সেকেন্ড, তারপর প্রায় আধ মিনিট কেটে গেল। প্রিয়ার বুক দুরু দুরু করে কাঁপছিল। অবশেষে ডাক্তার বসুর গলা শোনা গেল, কিন্তু এবার তা আগের মতো স্বাভাবিক ছিল না। প্রিয়া, তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো? প্রিয়া তৎক্ষণাৎ বললেন, কারণ আমি সত্যিটা জানতে চাই। তার কণ্ঠে এবার এক দৃঢ়তা ছিল। দয়া করে আমাকে মিথ্যে বলবেন না। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা রইল, এবং তারপর ডাক্তার বসু যা বললেন তাতে প্রিয়ার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। তোমার সন্তান সেদিন মারা যায়নি। এ কথা শুনতেই প্রিয়ার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। তার নিঃশ্বাস আটকে গেল। তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি? ডাক্তার বসুর কণ্ঠ এবার ভারী হয়ে গেল। তোমার সন্তান জীবিত জন্মেছিল, একদম সুস্থ। প্রিয়ার চোখ থেকে জল পড়তে লাগল। তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য স্পন্দন হারিয়ে ফেলল। তিনি কোনো মতে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে কেন বললেন যে সে মারা গেছে? ফোনের ওপারে ডাক্তার বসু একটি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ সেই সময় তোমার অবস্থা খুব খারাপ ছিল। তুমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলে। তোমার বারবার জ্ঞান হারাচ্ছিল, এবং তোমার পরিবারের লোকেরাও চেয়েছিল তোমাকে সেই শিশুর দায়িত্ব থেকে দূরে রাখা হোক। প্রিয়ার মাথা স্তব্ধ হয়ে গেল। আমার পরিবার? ডাক্তার বসু বললেন, হ্যাঁ, তোমার বড় ভাই আমাদের বলেছিলেন যেন সেই শিশুটিকে কোনো এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়, এবং তোমাকে বলা হয় যে সন্তানকে বাঁচানো যায়নি। এ কথা শুনতেই প্রিয়ার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার নিজের ভাই তার সাথে এত বড় বিশ্বাসভঙ্গ করেছেন। তার কণ্ঠ ভেঙে গেল। তাহলে আমার সন্তান এখন কোথায়? ফোনের ওপারে কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর ডাক্তার বসু বললেন, আমি শুধু এটুকুই জানি যে সেই শিশুটিকে আজমেরে একটি এতিমখানায় পাঠানো হয়েছিল। তারপর কি হয়েছে আমি জানি না। প্রিয়ার হাত কাঁপতে লাগল। তার হৃৎস্পন্দন দ্রুততর হতে লাগল। তার মাথায় হঠাৎ অর্ণবের মুখটি ভেসে উঠল। সেই চোখ, সেই হাসি, সেই অদ্ভুত চেনা অনুভূতি। তার মনে বিদ্যুতের মতো একটি চিন্তা খেলে গেল। এমন কি হতে পারে যে সেই সন্তানই আজ তার সামনে অর্ণব হয়ে দাঁড়িয়ে আছে? ঠিক সেই সময় স্কুলের বাইরে পার্কিংয়ে রাহুল নিজের গাড়ি স্টার্ট করছিলেন। অর্ণব পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরে স্কুলের দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে বলল, পাপা, ওই ম্যাম খুব ভালো ছিলেন। রাহুল হালকা হাসলেন, কিন্তু তার মনে এখনও পুরনো কথাগুলো ঘুরছিল। 7 বছর আগের ভুল বোঝাবুঝি, ভেঙে যাওয়া সম্পর্ক, এবং এখন হঠাৎ সামনে আসা এই সত্য। তখনই পেছন থেকে কেউ ডাকল, রাহুল, থামো। রাহুল আয়নায় দেখলেন প্রিয়া দ্রুত পায়ে তাদের গাড়ির দিকে ছুটে আসছেন। তার মুখে জল ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা। রাহুল তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে এলেন। কি হয়েছে? প্রিয়া তার সামনে এসে থামলেন। তার নিঃশ্বাস দ্রুত পড়ছিল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, রাহুল, আমার মনে হয় অর্ণব আমাদেরই সন্তান।
এ কথা শুনতেই রাহুল যেন স্তব্ধ হয়ে গেলেন। তার মাথায় যেন হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। তুমি কি বলছো এসব? প্রিয়া চোখের জল মুছে বললেন, আমি এইমাত্র জানতে পেরেছি আমার সন্তান মারা যায়নি, তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাহুলের চোখ বড় বড় হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গাড়ির ভেতরে বসা ছোট্ট শিশুটির দিকে তাকালেন। সেই ছোট্ট শিশুটি নিষ্পাপভাবে তাদের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে রাহুলের মনেও এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সত্যি কি এমন হতে পারে? ভাগ্য কি 7 বছর পর তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিতে চলেছে? কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও বাকি ছিল, কারণ আসল সত্যটি জানার জন্য তাদের এখন সেই এতিমখানায় যেতে হতো যেখান থেকে হয়তো তাদের পুরো জীবনের সবচেয়ে বড় সত্যটি সামনে আসতে চলেছিল। প্রিয়ার কথা শুনে রাহুল কিছুক্ষণের জন্য সম্পূর্ণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন তার মন এক মুহূর্তে এত বড় একটা কথা মেনে নিতে অস্বীকার করছিল। গাড়ির ভেতরে বসা ছোট্ট অর্ণব জানালা দিয়ে দুজনকে দেখছিল। সে বুঝতেই পারছিল না যে হঠাৎ কি হয়ে গেছে। রাহুল আস্তে করে বললেন, প্রিয়া, তোমার হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু প্রিয়ার চোখে এবার শুধু সন্দেহ ছিল না, এক গভীর বিশ্বাসও ছিল। তিনি কাঁপানো গলায় বললেন, আমারও প্রথমে এটাই মনে হয়েছিল, কিন্তু এইমাত্র ডক্টর বসুর সাথে কথা হলো। তিনি বললেন আমার সন্তান সেদিন মারা যায়নি, তাকে আজমিরে একটি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এ কথা শুনতেই রাহুলের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, কোন এতিমখানা? প্রিয়া উত্তর দিলেন, আজমের বাল সেবা আশ্রম। এই নাম শুনতেই রাহুল যেন হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখে বিস্ময় পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি হলো? রাহুল আস্তে আস্তে গাড়ির দিকে তাকালেন যেখানে অর্ণব বসেছিল। তারপর তিনি নিচু স্বরে বললেন, অর্ণব ওই এতিমখানা থেকেই এসেছে। এ কথা শুনতেই প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি আস্তে আস্তে গাড়ির দিকে পা বাড়ালেন এবং জানালার পাশে এসে দাঁড়ালেন। অর্ণব নিষ্পাপ চোখে তার দিকে তাকালো এবং একটু হাসল। সেই নিষ্পাপ হাসির মধ্যে এমন এক চেনা অনুভূতি ছিল যে প্রিয়ার মন ভরে উঠল। তার চোখের সামনে হঠাৎ 7 বছর পুরনো সব স্মৃতি ভেসে উঠতে লাগল। তার ভেঙে পড়া হাসপাতালের সেই ঘর এবং তারপর সেই কষ্ট যা তিনি চিরকালের জন্য নিজের মনে চেপে রেখেছিলেন। কিন্তু আজ ভাগ্য হয়তো সেই কষ্টকেই তাকে ফিরিয়ে দিয়েছিল, এক নতুন আশার সাথে। রাহুল তখনও চুপ ছিলেন, তার মনেও ঝড় বইছিল। তিনি আস্তে করে বললেন, আমি অর্ণবকে 3 বছর আগে সেই এতিমখানা থেকে দত্তক নিয়েছিলাম। সেই সময় আমাকে বলা হয়েছিল যে ওর মা বাবার কোনো সন্ধান নেই। প্রিয়ার চোখের জল কিছুতেই থামছিল না। তিনি কাঁপতে কাঁপতে গাড়ির দরজা খুললেন এবং আস্তে করে অর্ণবের সামনে বসলেন। কয়েক সেকেন্ড তিনি শুধু ওর দিকে তাকিয়ে রইলেন। ওর মুখের প্রতিটি ছোট ছোট বিষয় তিনি নিজের মনের সাথে যুক্ত বলে অনুভব করছিলেন। তিনি খুব মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্ণব, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? অর্ণব নিষ্পাপভাবে মাথা নাড়ল এবং সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল, যেন সেও সেই মুহূর্তে এক অদ্ভুত চেনা অনুভূতি পাচ্ছিল। প্রিয়া ওকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে জল পড়তেই থাকল, কিন্তু সেই কান্নায় এখন আর শুধু কষ্ট ছিল না, তাতে এক পরম শান্তিও ছিল। রাহুল এসব দেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনেও আবেগের ঝড় উঠছিল। 7 বছর আগে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, ভাগ্য আজ হয়তো সেই সম্পর্ককেই আবার জোড়া দেওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর প্রিয়া আস্তে করে অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং হাসার চেষ্টা করলেন। তারপর তিনি রাহুলের দিকে তাকালেন। তার চোখে এখন অনুশোচনাও ছিল, আবার আশার আলোও ছিল। তিনি নিচু গলায় বললেন, রাহুল, আমরা আমাদের ভুল বোঝাবুঝির কারণে 7টা বছর হারিয়ে ফেললাম। রাহুল দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, তবে ভাগ্য হয়তো আমাদের আরেকটি সুযোগ দিয়েছে। দুজনে কিছুক্ষণের জন্য একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তাদের মধ্যে এখনও অনেক অসমাপ্ত কথা ছিল, অনেক পুরনো ক্ষত ছিল, কিন্তু তাদের মাঝে একটি সেতুও ছিল, অর্ণব। ঠিক সেই মুহূর্তে অর্ণব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, পাপা, এই ম্যাম কাঁদছেন কেন? রাহুল হালকা হেসে বললেন, কারণ কখনো কখনো খুশিতেও চোখে জল চলে আসে বাবা। অর্ণব আবার প্রিয়ার দিকে তাকালো এবং বলল, ম্যাম, আপনিও আমাদের বাড়ি আসবেন,
বাবা খুব ভালো রান্না করেন। এ কথা শুনে প্রিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তিনি পরম স্নেহে অর্ণবের গাল ছুঁয়ে দিলেন। সেই মুহূর্তে তার মনে হল যেন 7 বছরের অন্ধকার হঠাৎ কেটে গেছে এবং তার জীবনে আবার আলো ফিরে এসেছে। জয়পুরের সেই সকালটি এখন আরও কিছুটা উজ্জ্বল মনে হচ্ছিল। কখনো কখনো জীবন মানুষকে অনেক দূরে নিয়ে যায়, ভুল বোঝাবুঝি, কষ্ট এবং বিচ্ছেদের পথ দিয়ে নিয়ে যায়। কিন্তু সম্পর্কে যদি সততা এবং মানবিকতা বেঁচে থাকে, তবে ভাগ্য একদিন তাদের আবার মিলিয়ে দেওয়ার পথ ঠিকই খুঁজে নেয়, আর সেদিন চোখের জলও হাসতে শুরু করে।